থাকছে না রাষ্ট্রায়ত্ত পাটকল, চলবে পিপিপিতে। গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া হচ্ছে 25,000 শ্রমিককে। 1 জুলাই থেকে অনশনের হুঁশিয়ারি। চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ধরিয়ে দেয়া হচ্ছে গলা কাটা বিল, জানাই না অধিদপ্তর। ভঙ্গুর স্বাস্থ্যসেবার প্রতিবাদে প্রতীকী অনশনে মুক্তিযোদ্ধারা। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু, শনাক্ত 3,809 জন। নমুনা পরীক্ষার জট কমাতে ফি বসাতে যাচ্ছে সরকার, বুমেরাং হবে বলছেন বিশেষজ্ঞরা। কোরবানির সামনে রেখে লাখ লাখ গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। করোনা সংকটে কেনার আগ্রহ নেই ব্যবসায়ীদের, দাম উঠছে অর্ধেকেরও কম, ব্যাপক লোকসানের শঙ্কা। হু হু করে পানি ঢুকছে সুনামগঞ্জ, বগুড়া, গাইবান্ধার নতুন নতুন এলাকায়। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বিপদসীমার উপরে। বাংলা সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শুরুতেই পাটকল প্রসঙ্গ। রাষ্ট্রায়ত্ত সব পাটকল এখন থেকে চলবে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির আওতায়। শ্রমিকদের দেয়া হবে গোল্ডেন হ্যান্ডশেক। দুপুরে অনলাইনে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বলছে, অব্যাহত আর্থিক ক্ষতি নিয়ন্ত্রণ করতে না পেরেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার। এদিকে 30 জুনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে 1 জুলাই থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন পাটকল শ্রমিকরা। 2006 সালে বিএনপি জামায়াত জোট সরকারের শাটডাউনের পর একরকম মুখ থুবড়ে পড়েছিল দেশের পাট শিল্প। এরপর খুলনা, রাজশাহী, ঢাকার পাটপল্লীগুলো নীরবে বহুদিন পার করেছে, কিন্তু অর্থনীতির হিসাব নিকাশে বারবারই লোকসানের পাল্লাই ভারী হয়েছে পাটের। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এসেই বন্ধ দরজা খুলে দেয় 19টি পাটকলের, কিন্তু বদলায়নি চিত্র। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো শেষ 10 বছরে মাত্র একবারই দেখেছে লাভের মুখ, আর এই সময়ে লোকসানের পরিমাণ প্রায় 5,000 কোটি টাকা। দেশে বিদেশে বিজেএমসির পাট পণ্য বিক্রির আয়ও নেমেছে অর্ধেকে। অব্যাহত এই লোকসানের ভার বইতে সরকারকে মাঝে মধ্যেই পড়তে হয়েছে বিপাকে। লাভজনক না হওয়ার পরও পাট খাতে বাজেট থেকে দিয়ে যেতে হয়েছে বরাদ্দ। এবার সেই ভারমুক্ত হওয়ার ঘোষণা দিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। অনলাইনে এক সভায় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, সব রাষ্ট্রায়ত্ত পাটকলের মালিকানা ছাড়ছে সরকার। গত 25 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর শুরু হয়েছে স্থায়ী শ্রমিকদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া। করোনার এই মহা দুর্যোগের সময়ে আসলে বাংলাদেশ পাটকল কর্পোরেশন যে সিদ্ধান্ত নিয়েছে 25,000 শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া, সেটা আসলে অর্থনৈতিকভাবে যেমন টেকসই নেয়, ঠিক তেমনিভাবে শ্রমবাজারে এই মুহূর্তে যে নেতিবাচক প্রভাবটি রয়েছে করোনার, প্রচুর মানুষ বেকার হয়ে গেছে। তো এই অবস্থায় আসলে আমাদের বেকারত্বের উপরে একটা চাপ সৃষ্টি করবে। এবার মন্ত্রণালয়ের সবশেষ সিদ্ধান্তের প্রতিবাদে আমরণ অনশনের হুমকি দিয়েছেন খুলনা অঞ্চলের পাটকল শ্রমিকরা। 30/6/2020 তারিখ মঙ্গলবার দুপুর 2টা থেকে 1/7/2020 তারিখ দুপুর 2টা পর্যন্ত শশা মিলে গেটের শ্রমিক কর্মচারীদের অবস্থান। এই কর্মসূচি পালন করার পর যদি সরকার মিল বন্ধ করার সিদ্ধান্ত বাতিল না করেন, সেক্ষেত্রে আগামী 1/7/2002 ইংরেজি তারিখ দুপুর 2টা থেকে শ্রমিক কর্মচারী পরিবার পরিজন নিয়ে শশা মিল গেটে আমরণ অনশন পালন করিতে আমরা বাধ্য হব। সব মিলে রাষ্ট্রায়ত্ত 26টি পাটকলের স্থায়ী শ্রমিকের সংখ্যা প্রায় 25,000। স্বল্প মেয়াদী চুক্তির ভিত্তিতে যেখানে কাজ করছেন আরও প্রায় 26,000 শ্রমিক। 2013 সাল থেকে এ পর্যন্ত প্রায় 9,000 শ্রমিক অবসরে গেছেন। তবে অর্থ সংকটে তাদের অবসর ভাতাও এখন পর্যন্ত দিতে পারেনি সরকার। এই প্রেক্ষাপটে সরকার বলছে, নতুন করে এই 25,000 শ্রমিকের গোল্ডেন হ্যান্ডশেকের টাকা জোগাড় করতে বাজেট থেকে দেয়া হবে 5,000 কোটি টাকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। চট্টগ্রামে নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে বেসরকারি হাসপাতালের কার্যক্রম। করোনা রোগী ভর্তির ক্ষেত্রে রয়েছে অনীহা। আবার কোনো রোগী ভর্তি করা হলেও বিল নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি। বাড়তি বিল নেওয়ার ক্ষেত্রে অজুহাতের শেষ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
টাকার ভিতরে হওয়ার কথা। হারুনুর রশিদ সানি বাবা আনিস মিয়াকে হারিয়ে শোকে দিশেহারা। কয়েকদিনের জ্বরে অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় চট্টগ্রাম নগরীর বেসরকারি মেট্রোপলিটন হাসপাতালে, কিন্তু শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হয়নি। শোকাহত সন্তানের হাতে হাসপাতাল কর্তৃপক্ষ ধরিয়ে দেয় বাড়তি বিলের ফর্দ। শুধুমাত্র ঘুমের ওষুধ আর স্যালাইনের মাধ্যমে 93,994,000 টাকা বিল করেছেন। এটা অনেক বেশি অস্বাভাবিক। একই ধরনের অভিযোগ নগরীর অধিকাংশ বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে। কোনো নিয়মনীতি তোয়াক্কাই করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। কোনো রোগী বেসরকারি হাসপাতালে ভর্তির সুযোগ পেলেও চিকিৎসার নামে গলার কাটা বিলের বোঝায় জর্জরিত তারা। একটু শ্বাসকষ্ট ছিল, আমি ভয়ে এক্স হসপিটালের 30 তারিখ ভর্তি হয়েছি, 6 তারিখ রিলিজ করে দিয়েছি। 1,15,000 টাকা দিতে আমার অনেক সমস্যা হয়েছে। অবশ্য বাড়তি বিল নিয়ে নানা অজুহাত হাসপাতাল কর্তৃপক্ষের। হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে 1 ঘন্টায় 70 লিটার করে দিতে হয়। 150 টাকা করে পার লিটার যদি নিই, সে যদি 14 দিন নেয় তার বিল তো অটোমেটিকলি বাড়বে। সরকারিভাবে বেসরকারি হাসপাতালগুলোতে ন্যায্য মূল্য অক্সিজেন সরবরাহ ও বিলের পরিমাণ নির্ধারণ না করলে এই অবস্থা থেকে মুক্তি মিলবে না বলে মনে করেন নগরীর জনস্বাস্থ্য রক্ষা কমিটি। বেসরকারি হাসপাতালে আমাদের তো অজুহাত দেওয়ার কোনো নেই, শেষ নেই। তো অজুহাতগুলো বন্ধ করতে হবে এবং এটা নির্ধারণ করে না দিলে যা হচ্ছে তাই হবে। কোনো বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ নেই। তারা কিন্তু সরাসরি আমাদেরকে বলতে পারে, সিভিল সার্জনকে বলতে পারে, ডিসি কে বলতে পারে, আমাকে বলতে পারে, কেউ আসে না। আমাদের নলেজে কিন্তু এখনো নাই যে তারা বেশি নিচ্ছে, বললে আমরা ব্যবস্থা নিব। চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল রয়েছে 28টি। যেভাবে বাড়ছে সেভাবে হাতে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। এমন অসহনীয় অবস্থা থেকে চট্টগ্রামবাসীর কখন পরিত্রাণ মিলবে ও কর্তৃপক্ষের ঘুম ভাঙবে সেটি এখন বড় প্রশ্ন। চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। প্রশ্ন উঠেছে, এত কিট থাকা সত্ত্বেও কেন দেশে কিট সংকট তৈরি হলো? কিট সংক্রান্ত কোনো কিছুই আমি আসলে বলতে চাই না। আপনাদের তো আসতে বলি না ভাই, আপনারা টাইম নষ্ট করছেন। সিন্ডিকেটের কবলে দেশের স্বাস্থ্যসেবা, বাড়ছে ভোগান্তিও। মুমূর্ষু স্বাস্থ্যখাত নিয়ে জানবো আজ রাত 10টার সম্পাদকীয়তে। এদিকে চট্টগ্রামে ভেঙে পড়া স্বাস্থ্যসেবা পুনর্গঠন সহ আইসিইউ শয্যা বাড়ানোর দাবিতে প্রতীকী অনশন করেছেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। সকালে প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা 2 ঘণ্টা ব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা চট্টগ্রামের স্বাস্থ্য খাতের উন্নয়নে থোক বরাদ্দ থেকে 2,000 কোটি টাকা দেওয়ার দাবি জানান। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি মারাত্মক চিকিৎসা সংকট দেখা দেয় তীব্র ক্ষোভ জানান বক্তারা। চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসন যা বলছে সেটা সত্য না। তারা বলছে যে প্রচুর সিট বেড খালি আছে। আসলে মুক্তিযোদ্ধারাই হাসপাতালের বারান্দায় অথবা ঘরে ফেলে রাখা। আইসোলেশন সেন্টার যেগুলি আছে সরকারি বেসরকারি হাসপাতাল, এটাই এই মুহূর্তে জরুরি, বেশি জরুরি। চট্টগ্রাম পোর্টে যে টাকাগুলি আছে, যত টাকা আছে ওখান থেকে থোক বরাদ্দ নিয়ে গভর্নমেন্ট নিতে পারেন। শেখ হাসিনা উনি অর্থমন্ত্রণের মাধ্যমে সেই টাকাটা নিয়ে ওই টাকাটা চট্টগ্রাম খাতে ব্যবহার করে স্বাস্থ্য খাতটাকে পুনর্গঠন করতে পারেন, সেটাই আমাদের মূল দাবি। বাংলার সময় আরও থাকছে। বোরোর পর এবার রংপুর অঞ্চলে আউশেরও বাম্পার ফলন। উৎপাদন খরচ কম হওয়ায় বাড়তি আগ্রহ, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা কৃষি বিভাগের। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,738 জনে। 24 ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ 31 জন এবং নারী 14 জন। এদিন 18,099 জনের নমুনা পরীক্ষা শনাক্ত হয়েছেন 3,809 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। 15 থেকে 17,000 নমুনা পরীক্ষা, 3 থেকে 3,500 রোগী শনাক্ত। গত 20 দিন ধরে বাংলাদেশের করোনা পরিস্থিতির চিত্র অনেকটা এমন।
এই অবস্থায় রোববার স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় 18,000 নমুনা পরীক্ষা করে 21.05 হারে শনাক্তের সংখ্যা 3,809 জন। 24 ঘন্টায় মৃতের সংখ্যা 43, শনাক্ত বিবেচনায় মৃতের হার 1.26% আর সুস্থতার হার 40.44%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,37,787 জন এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.87%। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,409 জন। করোনা চিকিৎসায় দেশের হাসপাতাল পরিস্থিতির বর্তমান অবস্থা তুলে ধরে বুলেটিনে জানানো হয়, দেশের হাসপাতালে সাধারণ শয্যার সংখ্যা 14,348 আর আইসিইউ 421টি। সারা দেশে সাধারণ বেডের সংখ্যা 14,348টি, আইসিইউ বেডের সংখ্যা 421টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 10,866টি। সারা দেশে হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 102টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটর 98টি। এ পর্যন্ত 23,76,000 পিপিই বিতরণ হয়েছে আর বর্তমানে 1,51,000 মজুদ আছে বলেও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে জানানো হয়। রাশেদ লিমন, সময় সংবাদ। বর্ষণের সাথে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এরই মধ্যে বানের পানিতে 45,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সদরের সঙ্গে কয়েকটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন দিগেন সিংহ। তীব্র স্রোতে জনপদে ঢুকছে পানি, এতে ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় শিশু সন্তানদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন মা। পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ও বৃষ্টিতে সুনামগঞ্জের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পৌর এলাকার 90% ঘরবাড়ি দোকানপাটে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে নিচু এলাকার। শুধু ঘরবাড়ি নয়, পৌর এলাকার সড়কগুলো পানিতে নিমজ্জিত থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতেই সুনামগঞ্জ সদরের সঙ্গে তাহিরপুর, বিশম্বরপুর ও জামালগঞ্জের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার রাস্তাঘাট চলে গেছে, আমরা যাইতে পারতেছি না, বিভিন্ন নৌকা দিয়ে ভাঙে ভাঙে যাইতে হয়। রাস্তা পানি ডুবে যাওয়ায় আমার যাত্রী খুব দুর্ভোগে পড়েছে। সিএনজি না পাওয়ায় এই বন্যার কারণে আমরা এখানে এখন নৌকায় উঠছি। এখন পর্যন্ত 9টি উপজেলার 29টি ইউনিয়নের 45,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বানভাসী মানুষের মাঝে এখনো পৌঁছায়নি কোনো ত্রাণ সহায়তা। বাচ্চা কাচ্চারও হানি নাই, গরুরও হানি নাই, এরপর দা ঘরের ভিতরে কোমর পানি, মানে রান্না বাড়া খাওয়ারও কিছু নাই। ঘরের ধরে তো পানি, বাড়িয়ে ঘরে পানি, আমরা তো পাইতাম না জায়গা। অবশ্য বন্যা কবলিতদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। তাদের মধ্যে অনেককেই আমরা গতকাল বন্যা আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। 410 মেট্রিক টন জিআর এবং 29,70,000 জিআর নগদ টাকা আমরা উপজেলা এবং 4টি পৌরসভায় উপবরাদ্দ প্রদান করেছি। সুনামগঞ্জ জেলার 3,765 হেক্টর আউশ ধানের জমি তলিয়ে গেছে এবং 2 শতাধিক পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এভাবেই বানের পানিতে সুনামগঞ্জ সদরের সঙ্গে বিশম্বরপুর এবং তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এছাড়া নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সুনামগঞ্জ তাহিরপুর সড়ক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। উজানের ঢলে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের কয়েকশো গ্রাম, ভেসে গেছে ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটছে লক্ষাধিক মানুষের। নদী খনন ও উঁচু বাঁধ নির্মাণের দাবি বানভাসীদের। বানের জলে ডুবে গেছে বাসস্থান, তাই সাজানো সংসার ছেড়ে পরিবার পরিজন নিয়ে অন্যত্র ছুটছে মানুষ। কেউ আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধের ওপর, সেখানে খোলা আকাশের নিচে চলছে রান্নাবান্না। কোনো মতে দিন কাটলেও বানভাসীদের দুর্ভোগের শেষ নেই। টানা বৃষ্টি ও উজানের ঢলে উত্তরাঞ্চলের নদ নদীর পানি বইছে বিপদসীমার ওপরে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধওলার পানিতে প্লাবিত হয়েছে সদর, ফুলবাড়ি, নাগেশ্বরী, উলিপুর সহ 7 উপজেলার প্রায় 250 গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। খাওয়া ছোট শোক নিয়ে ঠং পাতি আছি, খাবার কষ্ট, আন্দা বাড়ির কষ্ট, বাড়িতে এক বুক পানি, থাকা যাচ্ছে না। লোকের মধ্যে মানুষের লোকে আনিয়ে জিনিস তুলিয়ে বংশ সব বাঁধে যেতেছে। বগুড়ায় যমুনার পানিতে তলিয়ে গেছে সাদিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের বাড়িঘর ও হাট বাজার। ভেসে গেছে পাট, আউশ ও বাদামের ক্ষেত।
সিরাজগঞ্জেও যমুনা তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন অসহায় মানুষ। আন্দাবাড়ির কষ্ট, কাটলে বেশি ভেজা খাওয়া হয়। করোনার জন্য অনেকদিন হলে আর কি স্কুল বন্ধ, আরো পানি উঠছে, তার মধ্যে আরো পড়ালেখার সমস্যা, সামনে পরীক্ষা এসেছি। গাইবান্ধার ফুলছড়িতে ভাঙা বাঁধ দিয়ে ব্রহ্মপুত্র ও ঘাঘটের পানি ঢুকে পড়েছে 5টি গ্রামে। এছাড়া সুন্দরগঞ্জ ও সাঘাটার আরও অন্তত 25টি গ্রাম প্লাবিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। এদিকে নীলফামারী ও লালমনিরহাটে তিস্তার পানি কিছুটা কমলেও এখনো বইছে বিপদসীমার ওপরে। প্লাবিত প্রায় অর্ধশত গ্রাম। আশ্রয়ের জায়গা না পেয়ে তলিয়ে যাওয়া ঘরেই অবস্থান করছেন অসহায় মানুষ। বন্যা আতঙ্কে দিন কাটছে তাদের। চলমান দুর্ভোগের স্থায়ী সমাধানে নদী খননের পাশাপাশি উঁচু ও টেকসই বাঁধ নির্মাণে সুনির্দিষ্ট পদক্ষেপ চান বানভাসীরা। তৌফিক মাহমুদ। কারণে কোরবানির জন্য লালন করা 3 লাখ গবাদি পশু নিয়ে দুশ্চিন্তায় নাটোরে প্রায় 9,000 খামারি। প্রতি বছর রোজার ঈদের পরপরই রাজধানী সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গবাদি পশু কিনলেও এবার এখনও কেউ যোগাযোগ করেনি। এতে লোকসান আতঙ্কে খামারিরা। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। জাত ভেদে প্রতিটি গরু লালন পালন করতে খরচ হয় 2.5 লাখ টাকা পর্যন্ত, আর বিক্রি হয় সর্বোচ্চ 4 লাখ টাকায়। এছাড়া মহিষে 1.5 লাখ টাকা খরচ হলেও বিক্রি হয় 2 থেকে 2.5 লাখ টাকায়। তবে এবার চিত্রটা সম্পূর্ণ উল্টো। কোরবানির ঈদ এগিয়ে এলেও করোনার কারণে রাজধানী সহ বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা গরু ও মহিষ কেনা শুরু করেনি। ফলে শুধু কাঙ্ক্ষিত দাম নয়, লোকসানের শঙ্কা খামারিদের। 2 কোটি টাকা আমার এখানে ইনভেস্ট, খুবই চিন্তিতভাবে আছি। গরু ও মহিষের খামারিদের মতো একই অবস্থা প্রায় 4,000 ছাগল ও ভেড়ার খামারিদের। হাটে তুললেও ছাগলের 3 ভাগের 1 ভাগ দাম বলছেন ব্যবসায়ীরা। 14-15 হাজার টাকা ছাগলের দাম 4-5 হাজার টাকা করে দিচ্ছে। কুরবানির সময় সঠিক মূল্যে যদি বিক্রি না করতে পারে তাহলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তবে কোরবানির পশু বাজারজাতের জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করে খামারিদের সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের সাথে আলাপ করেছি, তারা যেন এই সমস্ত পশুর গাড়িগুলোকে সহজেই অন্য জেলায় গমনের সুযোগ দিতে পারে। আর জেলার বাইরে গবাদি পশু পাঠানোতে সহায়তার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। এই গবাদি পশু তারা যেন নির্বিঘ্নে নিতে পারে, তার জন্য আমাদের ব্যবস্থা থাকবে। কোরবানির জন্য এবার 79,000 গরু, 12,000 মহিষ, 1,69,000 ছাগল ও 34,500 ভেড়া পালন করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। করোনা সংকটের মধ্যেও বোরো ও আমনের আবাদের মধ্যবর্তী সময়টাতে আউশ চাষ করে এবার বিপ্লব ঘটিয়েছে রংপুর অঞ্চলের কৃষক। আউশের লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি 4,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রতন সরকার। গত কয়েক বছরে রংপুর কৃষি অঞ্চলের 5টি জেলায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে আউশের আবাদ। আবাদের লক্ষ্যমাত্রা এবার 59,000 হেক্টর নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে 63,000 হেক্টরে। আশা করা হচ্ছে উৎপাদন হবে 1,95,000 মেট্রিক টন চাল। এবছর বোরো মৌসুমে ধানের ভালো দাম পাওয়ায় আউশের বাড়তি আবাদ করেছেন কৃষকেরা। বোরো এবং আমনের মাঝে যে আমরা আবাদটা করি, এটা হচ্ছে আমাদের বোনাস আবাদ। এটাতে পানি কম লাগে। আউশ ধান এবার তো বাম্পার ফলন, এবার ফসলে উদ্বৃত্তিও বেশি, খরচও কম। আউশ ধানটা খুব কম দামে বিক্রি হয়, কিন্তু এবার ধানটা ভালো থাকার কারণে আমরা কৃষকরা খুব উপকৃত হয়েছি। আঞ্চলিক কৃষি কর্মকর্তার দাবি কয়েক বছরে আউশের আবাদ 1 লাখ হেক্টরে পৌঁছবে। পরিবেশ বান্ধব ধান চাষ, যেখানে আমার আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা আপলিফ্ট করা লাগছে না। বড়োর কিন্তু প্রোডাকশন কস্ট হাই, কিন্তু আপনার আউশের উৎপাদন খরচ বড়োর চেয়ে অনেক কম। তবে কৃষক আন্দোলনের নেতা বলছেন, মজুতদারি সিন্ডিকেট ভেঙে সরকার নিজস্ব প্রভাব বলয় গড়ে তুলতে না পারলে এই সাফল্য কৃষকের উপকারে আসবে না। যদি সরকার খাদ্য সংরক্ষণের জন্য নিজস্ব উদ্যোগে বাবার স্টক গড়ে তোলার জন্য পেডিসাইলও গড়ে না তোলে, কৃষি যন্ত্রপাতিগুলো সমবায়ের মাধ্যমে কৃষককে না দেয়, তাহলে এর সুফলটা প্রকৃত কৃষক পাবে না। যারা উৎপাদকশীল, এখানেও কিন্তু আয় বৈষম্য দেখা দেবে। আউশের সংযুক্তিতে ধানের 2 ফসলি জমিগুলো 3 ফসলিতে উন্নীত হওয়ায় বদলে যাচ্ছে এই অঞ্চলের ফসল বিন্যাস। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 25,000 পাটকল শ্রমিককে পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসরে। থাকছে না রাষ্ট্রায়ত্ত পাটকল, চলবে পিপিপিতে। 1 জুলাই থেকে অনশনের হুঁশিয়ারি।
চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে ধরিয়ে দেয়া হচ্ছে গলাকাটা বিল, জানেই না অধিদপ্তর। ভঙ্গুর স্বাস্থ্যসেবার প্রতিবাদে প্রতীকী অনশনে মুক্তিযোদ্ধারা। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু, শনাক্ত ৩,৮০৯ জন। নমুনা পরীক্ষার জট কমাতে ফি বসাতে যাচ্ছে সরকার, বুমেরাং হবে বলছেন বিশেষজ্ঞরা। কোরবানির সামনে রেখে লাখ লাখ গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। করোনা সংকটে কেনার আগ্রহ নেই ব্যবসায়ীদের, দাম উঠছে অর্ধেকেরও কম, ব্যাপক লোকসানের শঙ্কা। হু হু করে পানি ঢুকছে সুনামগঞ্জ, বগুড়া, গাইবান্ধার নতুন নতুন এলাকায়। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বিপদসীমার উপরে। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।